নতুন মন্ত্রিসভার শপথ আজ, তারুণ্যের চমক, প্রধানমন্ত্রীর হাতে ৬ মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভায় হেভিওয়েট সহ আগের ৩৬ জন বাদ, জায়গা হয়নি মহাজোটের শরিকদের। পুনরায় ভোটের দাবিতে অনড় জাতীয় ঐক্যফ্রন্ট, শপথ নিচ্ছেন না নির্বাচিতরা। এবং বিপিএলে খুলনা টাইটান্সকে ৮ রানে হারালো মাশরাফি বাহিনী, শহীদ আফ্রিদির নৈপুণ্যে সিলেট সিক্সার্সকে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। প্রধানমন্ত্রীর ২৪ জন মন্ত্রী, ১৯ জন উপমন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী সহ মোট ৪৭ জনকে নিয়ে হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে করা নতুন সরকারের মন্ত্রিসভা। আজ বিকেল ৩:৩০টায় বঙ্গভবনের শপথের মধ্য দিয়ে শুরু হবে তাদের পথ চলা। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ৩২ নতুন মুখ নিয়ে শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ। এবারের সংসদে মন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনিসুল হক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আ.ক.ম মোজাম্মেল হক সোমবার ফের শপথ নেবেন। ড আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রীর, ড হাসান মাহমুদ তথ্যমন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল অর্থমন্ত্রী, তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী, এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী, সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই এম.এ. মোমেন পররাষ্ট্রমন্ত্রী, এম.এ. মান্নান পরিকল্পনা মন্ত্রী এবং নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রীর দায়িত্ব নেবেন। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রণালয়, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মোহাম্মদ শাহাবুদ্দিন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, বীর বাহাদুর উষা সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয় ও নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে মোস্তফা জব্বার। জনাব আহমদ মোস্তফা কামাল, উনি আগে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, আপনারা জানেন, উনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, ইনি কুমিল্লা ৯-এর লাকসাম এলাকার মাননীয় সংসদ সদস্য, উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিল্প মন্ত্রণালয়ের কামাল আহমেদ মজুমদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে ইমরান আহমেদ, যুব ও ক্রীড়ায় জাহিদ হাসান রাসেল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নসরুল হামিদ, মৎস্য ও পানি সম্পদে আশরাফ আলী খান খসরু, শ্রম ও কর্মসংস্থানে মুন্নুজান সুফিয়ান, নৌ পরিবহনে খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষায় জাকির হোসেন, পররাষ্ট্রে শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জুনায়েদ আহমেদ পলক, জনপ্রশাসনে ফরহাদ হোসেন, এলজিআরডিতে স্বপন ভট্টাচার্য, পানি সম্পদে জাহিদ ফারুক, স্বাস্থ্যে মুরাদ হাসান, সমাজ কল্যাণে শরীফ আহমেদ, সংস্কৃতিতে কে.এম. খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণে এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে মাহবুব আলী এবং টেকনোক্র্যাট কোটায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে বেগম হাবিবুন্নাহার, এ.কে.এম. এনামুল হক শামীম পানি সম্পদে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মহিবুল হাসান চৌধুরী উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয়, আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমেই এই কার্যক্রম শুরু হবে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা।
নতুন মন্ত্রিসভায় নেই অনেক হেভিওয়েট মন্ত্রী। নতুনদের জায়গা করে দিতে ঠাঁই হয়নি বর্তমান মন্ত্রিসভার 25 পূর্ণমন্ত্রী সহ 36 জনের। অল্প কিছু মন্ত্রণালয়ে আগের মন্ত্রীরা থাকলেও বাদ পড়ার পাল্লাই ভারী। আরও জানাচ্ছেন মুজাহিদ হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভায় এবারে এসেছে বেশ কিছু পরিবর্তন, যাতে বাদ পড়েছেন আগের মন্ত্রিসভার হেভিওয়েট ও আলোচিত অনেক সদস্যই। বাদ পড়াদের মধ্যে আছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাসানুল হক ইনু, কৃষি মন্ত্রণালয়ে মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত অর্থ মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবুল হাসান মাহমুদ আলী, আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাসিম, কামরুল ইসলাম খাদ্য মন্ত্রণালয় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তোফায়েল আহমেদ, শাহজাহান খান বাদ পড়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হারিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় থেকে মুজিবুল হক, আনোয়ার হোসেন মঞ্জু পানি সম্পদ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নুরুল ইসলাম বিএসসি, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আসাদুজ্জামান নূর, আরিফ খান জয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে, রাশেদ খান মেনন হারিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাদ পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে। মুজাহিদ আহসান, আরটিভি, ঢাকা। পুনরায় নির্বাচনের ব্যাপারে সরকারকে বোঝাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পেশি শক্তির আগ্রাসনের কারণেই সুষ্ঠু নির্বাচন হয়নি। ঐক্যফ্রন্টের নির্বাচিতরা কেউই শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন আসম আব্দুর রব। আরও জানাচ্ছেন সোহেল রানা। ভোট কারচুপি ও নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। পরে ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের জানান, পেশি শক্তির আগ্রাসনের কারণে যে সুষ্ঠু নির্বাচন হয়নি, কূটনীতিকরাও তা দেখেছেন। গণতন্ত্র রক্ষার জন্য পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যে যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। স্যার, আপনাদের অভিযোগের প্রেক্ষিতে ওনারা কি বললো? আমার তো মনে হয় তারাও একই জিনিস দেখেছে, অর্থাৎ এটা নিয়ে কোনো তর্কই হয়নি। তারা দেখে আমার মনে হয় যে আমরা যেটা বলেছি তারাও সেটাই দেখেছে, অ্যাকসেপ্ট করেছে। এদিকে শনিবার গণফোরামের বর্ধিত সভায় ডক্টর কামাল হোসেন ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ নেয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আমি যতটুকু বলতে পেরেছি সিদ্ধান্ত আগে, সেটা ইতিবাচকের মধ্যে আপনি পেয়ে গেছেন। এর একদিন পরই ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আসম আব্দুর রব শোনালেন অন্য সুর। ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। গণফোরামের কেউ শপথ দিচ্ছে না। ঐক্যফ্রন্ট নিয়ে গণমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। আজকে তো দেখলেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেখেন উপস্থিত আছেন। সোহেল রানা, আরটিভি, ঢাকা। দীর্ঘ 25 বছর জাতীয় পার্টির দখলে থাকা কুড়িগ্রাম 1 আসন এবার জিতে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন সওদাগর। সরকার দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ায় বেশি করে উন্নয়নের আশায় দারিদ্র্য পীড়িত অঞ্চলটির জনগণ। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের সহায়তায় সুরায়মনের রিপোর্ট। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম 1 আসন 35 বছর ধরে জাতীয় পার্টির দখলে ছিল আসনটি। এবার সেখানে সাংসদ হলেন আওয়ামী লীগের আসলাম হোসেন সওদাগর। বন্যা, নদী ভাঙন আর খরা তিনটি দুর্যোগই ভোগায় এ এলাকার দরিদ্র মানুষদের। এখনো দরিদ্র সীমার নিচে বাস করেন এলাকার 70% মানুষ। এই অবস্থায় নতুন সাংসদের কাছে প্রধান চাওয়া দারিদ্র্য বিমোচন আর উন্নয়ন। নদী শাসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বেকার সমস্যা সমাধান, হতদরিদ্র মানুষের যাতে উন্নয়ন ঘটে। আগামী 5 বছরে যেন বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি করা হয়। নির্বাচিত সংসদ সদস্য সরকার দলের হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব বলে মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা। আমরা আশা করব যে আমরা জনগণের আকাঙ্ক্ষিত উন্নয়ন এই এলাকায় ঘটাইতে পারবো। প্রয়োজন শিক্ষার উন্নয়ন ঘটানো,
যোগাযোগের ব্যাপক উন্নয়ন ঘটানো, বিশেষ করে চরাঞ্চলের যে মানুষ তাদের দুর্বিষহ জীবনযাপন। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালেন নবনির্বাচিত সংসদ সদস্য। নাগেশ্বরী অঞ্চলে আমাদের আরেকটি দুধকম সেতু দরকার, এটি হবে আমার প্রথম টার্গেট, যখন একটি দুধকম সেতু করা, এবং সেই সাথে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে মানে নদী ভাঙন রোধকল্প থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ইনশাল্লাহ করতে পারবো। দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে নতুন সাংসদ আন্তরিক হবেন, এমনটাই প্রত্যাশা ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী জনগণের। সুরাইয়া মুন্নি, RTV। কুমিল্লা ৯ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ায় লাকসাম মনোহরগঞ্জে মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। স্বাধীনতার ৪৭ বছরের ইতিহাসে লাকসাম মনোহরগঞ্জ থেকে প্রথমবারের মতো কেউ মন্ত্রী হতে যাচ্ছেন। এই খুশিতে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন তারা। সব ঠিক থাকলে আজ বিকেলে বঙ্গভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহাম্মদ তাজুল ইসলাম। কুমিল্লা ৯ আসন থেকে চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাজুল। শীতে কাঁপছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। হিলিতে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। গাইবান্ধায় ভোর রাতে ১০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসায় খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী বেষ্টিত চরের মানুষগুলোর দুর্ভোগ বেড়েছে। এদিকে গত কয়েকদিনের মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের পর মেহেরপুর অঞ্চলের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকালে সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। নওগাঁতে দিনে শীত কম থাকলেও রাতে বেড়ে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। দর্শক, এই মুহূর্তে শীতের পরিস্থিতি জানাতে নওগাঁ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি যেখানে আছেন নওগাঁতে এই মুহূর্তে সূর্যের আলো সেখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি যে গত কয়েকদিনে তীব্র শীতে কাঁপছে পুরো জনপদ, এবং বিশেষ করে রাতে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষেরা শীতে প্রচন্ড দুর্ভোগে আছেন। তো সব মিলিয়ে কেমন দেখছেন ওখানকার পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ সঞ্জিদা। নওগাঁয় মূলত গত 10 দিনের তাপমাত্রাটা, রাতের যে তাপমাত্রাও কমতে থাকে। আপনাদের জানিয়ে রাখি যে গত 29 তারিখে নির্বাচনের আগের দিন নওগাঁতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.2 ডিগ্রি। এর ফলে সাধারণ খেটে খাওয়া যারা মানুষ আছে, এদের দিনমজুর যারা আছেন, তাদের কাজে বেরোয়া বা এই ধরনের কাজকর্ম করার খুব মানে অসুবিধার মধ্যে তারা পড়তেছেন। অপরদিকে নওগাঁ কৃষি প্রধান এলাকা, এখনো পর্যন্ত শীতের প্রভাবে বীজতলার অনেকগুলোই কাজ এখানে মানুষ শুরু করতে পারে নাই। তো শীতের প্রকোপটা দিনের বেলা আবার স্বাভাবিক থাকতেছে, সবসময় 20 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকতেছে। এর বিভিন্ন কারণে নওগাঁর যে শীতের যে হাওয়া, এই হাওয়াতে মানুষজন খুব কষ্ট উপভোগ করতেছে। সঞ্জিদা। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নওগাঁ থেকে শীতের পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্বাচিত গল্প থেকে নির্মাণ করা হবে প্রেরণায় নারীর গল্প শিরোনামে 3টি নাটক। 3 প্রতিষ্ঠিত নারী নির্মাতা চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত নির্মিত নাটকগুলো আরটিভিতে দেখানো হবে। এজন্য আরটিভির সঙ্গে চুক্তিও হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান আরটিভির পক্ষে স্বাক্ষর করেন। আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। চীনের ইউনান প্রদেশের ব্যস্ত ও জনবহুল শহর কুনমিং। ৮,১০০ বর্গমাইল আয়তনের শহরে প্রায় ৭০ লাখ মানুষ বাস করলেও পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুন্দর ট্রাফিক সিস্টেমে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে কুনমিং। কুনমিংয়ের ট্রাফিক সিস্টেম নিয়ে রিপোর্ট করছেন আতিকা রহমান।
কুনমিং শহরের ইতিহাস প্রায় 2500 বছরের, তবে আধুনিক কুনমিং এর বয়স 30 থেকে 35 বছর। ভৌগোলিক কারণে ব্যবসা বাণিজ্য ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের কেন্দ্র কুনমিং। চীনের অন্যান্য শহরের তুলনায় জনবহুল হলেও নগর সরকারের যুগোপযোগী পরিকল্পনার ফলে কোথাও কোনো ছন্দপতন নেই। সকাল থেকে রাত অবধি ছুটছে হাজার হাজার গাড়ি, বাস, ট্রেন। নাগরিকরাও সততার সঙ্গে আইন মেনে চলেন। কুনমিং শহর অনেক পুরনো শহর, জনসংখ্যার তুলনায় রাস্তা অনেক কম। এ কারণে সরকার এতগুলো ফ্লাইওভার তৈরি করেছে। এতে আমাদের যানজট অনেকটা কম হয়। ওভারব্রিজগুলোতে আমাদের অনেক হেল্প হয়। আমরা নিজের এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি মনে করি নিজের বাড়ি সহ শহরের বিভিন্ন জায়গা নোংরা না করলে পরিষ্কার করার ঝামেলাটা আর থাকে না। অনেক পয়েন্টে ট্রাফিক পুলিশ নেই, তবু সবাই সিগন্যাল মেনে চলছে। নেই যত্রতত্র পার্কিং, জরুরি প্রয়োজন ছাড়া হর্ন বাজে না। আইন অমান্য বা সড়ক দুর্ঘটনায় বড় জরিমানা হওয়ায় চালকরাও সতর্ক। আমাদের গাড়ি চালাতে হয় অনেক সাবধানে। ওভারটেকিং ও অকারণে হর্ন বাজালে জরিমানা দিতে হয়। ট্রাফিক আইন অমান্য করলে অনেক টাকা দিতে হয়। ট্রাফিক পুলিশ না থাকলেও ভুল পথে গাড়ি চালানো বা পথচারীদের সমস্যা করলে কিংবা কোনো অন্যায় করলে সিসি ক্যামেরায় ফুটেজ দেখে তা শনাক্ত করে পুলিশ জরিমানা নেয়। শহরকে পরিবেশ বান্ধব রাখতে কুনমিংয়ে জনপ্রিয় যান, সাইকেল ও স্কুটি। প্রতিটি রাস্তায় এগুলোর জন্য আলাদা লেন আছে। নামমাত্র মূল্যে সাইকেল ভাড়াও মেলে। সাইকেল এবং স্কুটি চালাতে আমরা অনেক পছন্দ করি। পায়ে হাঁটতেও বেশ ভালো লাগে। আমাদের শহরে অনেক মানুষ, অনেক গাড়ি, তারপরও নিয়ম মেনে চলার কারণে সমস্যা খুব কম হয়। যানজট কমাতে পুরো শহর জুড়ে অসংখ্য ফ্লাইওভার। কুনমিং পরিচিত চির বসন্তের শহর হিসেবে। পর্যটকদের কাছে এর অন্যতম আকর্ষণ শহরের রাতের সৌন্দর্য। সরকারের সময়োপযোগী পরিকল্পনা এবং সিটি কর্পোরেশন সহ ট্রাফিক সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় ও নাগরিক সচেতনতার মাধ্যমে বাংলাদেশেও এমন সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব। আতিকা রহমান, RTV, কুনমিং, চীন। এরই সঙ্গে শেষ করব সকালের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। নতুন মন্ত্রিসভার শপথ আজ। তারুণ্যের চমক, প্রধানমন্ত্রীর হাতে 6 মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভায় হেভিওয়েট সহ আগের 36 জন বাদ, জায়গা হয়নি মহাজোটের শরিকদের। পুনরায় ভোটের দাবিতে অনড় জাতীয় ঐক্যফ্রন্ট, শপথ নিচ্ছেন না নির্বাচিতরা। এবং বিপিএলে খুলনা টাইটান্সকে 8 রানে হারালো মাশরাফি বাহিনী। শহীদ আফ্রিদির নৈপুণ্যে সিলেট সিক্সার্সকে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।